লন্ডনের ঐতিহ্যবাহী চ্যাথাম হাউস দক্ষিণ এশিয়ার 4টি দেশকে কেন্দ্র করে গবেষণামূলক মোটামুটি একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশে আওয়ামী লীগের ফেরাটা কতটা অনিবার্য, শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের গণ আন্দোলনগুলোর পর এই মুহূর্তের অবস্থা এবং এই 3 দেশের সঙ্গে ভারতের যে জটিল রাজনৈতিক সমীকরণ, সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে। চ্যাথাম হাউস সম্পর্কে আমরা অনেকেই জানি, এটি যুক্তরাজ্য ভিত্তিক একটি বিখ্যাত আন্তর্জাতিক নীতি গবেষণা প্রতিষ্ঠান বা থিঙ্ক ট্যাঙ্ক। শতাধিক বছরের পুরনো, অর্থাৎ 1920 সালে এই প্রতিষ্ঠানটির জন্ম, যার মূল কাজ হলো বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয় নিয়ে নিরপেক্ষতার সঙ্গে গবেষণা করা এবং এই গবেষণামূলক প্রতিবেদনগুলো কখনো কখনো জনসম্মুখে নিয়ে এসে সেখানেই নানান ধরনের আলোচনার ব্যবস্থা করা হয়, আবার কখনো কখনো শুধুমাত্র গবেষণামূলক প্রতিবেদনগুলো জনসম্মুখে নিয়ে আসা হয়। যাই হোক, এই প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে যে গণ আন্দোলনগুলোর পরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে এবং এখানে বলা হচ্ছে যে 3টি দেশেই তো জেনজিদের আন্দোলন সংগঠিত হয়েছে, তারাই নেতৃত্ব ছিল। তো তাদের প্রতিবাদী আন্দোলনের ফলে ক্ষমতায় আসা সরকারগুলো এখনো পর্যন্ত সমর্থন ধরে রাখতে পেরেছে, কিন্তু ইরান এবং ভারতের সঙ্গে জটিল সম্পর্কের কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলো অবশ্য তাদের মোকাবেলা করতে হবে, যদিও এই মোকাবেলা করার পথটি অবশ্যই মসৃণ নয়। আমরা তো জানি যে 2022 সালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ সংঘটিত হয়েছিল, তার মাধ্যমে গোতাবায়ার পতন ঘটে। 2024 সালে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, তার মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতন ঘটে, সরকারের পতন ঘটে। এবং 2025 সালে জেনজিদের যে বিপ্লব নেপালে, তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হয়। এখন এই 3 দেশের 3 আন্দোলনের মিল যেখানে উল্লেখ করা হয়েছে চ্যাথাম হাউসের প্রতিবেদনে, তা হচ্ছে এই 3 রাষ্ট্রই মোটামুটি অর্থনৈতিক সংকটে ছিল, জনসংখ্যাগত চাপের মধ্যে ছিল এবং রাজনৈতিক অকার্যকরিতার সম্মিলিত প্রভাবেই এই আন্দোলনগুলো সংঘটিত হয়েছিল এবং এর সঙ্গে যুক্ত ছিল সংশ্লিষ্ট সরকারগুলোর দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্রমবর্ধমান স্বৈরাচারী প্রবণতার সংস্কৃতি। আমার মনে হয় চ্যাথাম হাউসের এই যে প্রতিবেদনটি, গবেষণামূলক প্রতিবেদন, যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে করা হয়েছে এবং বলা হচ্ছে যে আন্দোলনের পর নানান ধরনের আশাবাদিতার সৃষ্টির একটা লক্ষণ দেখা দিয়েছিল যদিও, কিন্তু এই 3 দেশই অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জের মুখোমুখি এবং আন্দোলনগুলোর পর যে সরকারগুলো এসেছে তারা যথেষ্ট জনসমর্থন নিয়ে এসেছে, কিন্তু জন আকাঙ্ক্ষার যে জায়গাগুলো, সংস্কারের যে বিষয়গুলো, সেগুলো করতে অনীহা কিংবা অক্ষমতা এই সরকারগুলোর ভিত দুর্বল করে দিতে পারে। প্রতিবেদনটির এই জায়গাটিতে যে মূল ভাষ্য, তা হচ্ছে শক্তিশালী জনসমর্থন স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় না। এই প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশ চ্যাপ্টারটি বেশি প্রাধান্য পেয়েছে এবং আওয়ামী লীগ সম্পর্কে যেটি বলা হচ্ছে তা হচ্ছে বাংলাদেশে মূল বিভাজনটি হলো দেশটির 2টি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বংশীয় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, পাশাপাশি একটি বিশ্বাসযোগ্য যুব নেতৃত্বাধীন 3য় ফ্রন্ট গঠনের প্রচেষ্টা নির্বাচনে ফলপ্রসূ হতে ব্যর্থ হয়েছে। আমরা কি কোনো ভুল এখানে দেখতে পাই? নিশ্চয়ই না। মানুষ তো আশা করেছিল যে এই তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তারা একটা আলাদা মাত্রায়, অনন্য মাত্রায় বাংলাদেশকে নিয়ে যাবে, কিন্তু ঘুষ, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, মব ভায়োলেন্স এমন কিছু নেই যেই তরুণদের নেতৃত্বে এই আন্দোলনটি সংগঠিত হয়েছিল তারা জড়িয়ে যায়নি, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে স্পষ্টভাবে
আপাতত আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার কারণে এই প্রতিদ্বন্দ্বিতা স্থগিত রয়েছে। অর্থাৎ এই যে প্রথমে বলছিল যে মূল বিভাজন যেখানে বংশীয় রাজনৈতিক দল অর্থাৎ পরিবার কেন্দ্রিক যে রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তে মানে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে প্রতিদ্বন্দ্বিতা ঠিক সেভাবে দেখা যাচ্ছে না। তবে এই পরিস্থিতি টেকসই নয়। ঐতিহাসিকভাবে দেশকে জর্জরিত করে আসা প্রতিশোধের রাজনীতির চক্র ভাঙতে শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে দলটিকে পুনর্বাসিত করা অপরিহার্য হয়ে পড়বে। এখন পুনর্বাসিত কে করবে? বিএনপি করবে নাকি অন্য কোনো তৃতীয় শক্তির মাধ্যমে হবে, আন্তর্জাতিক কানেক্টিভিটির মাধ্যমে হবে? সে বিষয়ে এখানে কিছু উল্লেখ করা হয়নি, তবে বলেছে যে আওয়ামী লীগের ফেরাটা অনিবার্য। প্রতিবেদনে ইরানের সঙ্গে এবং ভারতের সঙ্গে দেশ তিনটির যে সম্পর্ক এই মুহূর্তে বিশেষ করে অর্থনৈতিক অবস্থা সে সম্পর্কে বলা হচ্ছে যে ইরানের চলমান যুদ্ধের কারণে এই চাপগুলো আরও তীব্র হয়েছে। এই যুদ্ধের ফলে তিনটি দেশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে মুদ্রাস্ফীতির চাপ, জ্বালানি রেশনিং এবং সংঘাতের অর্থনৈতিক ধাক্কা সামলানোর জন্য সীমিত আর্থিক সংস্থান। আরও অনেক কিছু বলা হয়েছে, সময় লাগবে, নিশ্চয়ই এটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, আপনারা দেখে নেবেন। ভারত প্রসঙ্গে যা বলা হচ্ছে, ভারতের সাথে সম্পর্ক আরেকটি চ্যালেঞ্জ তৈরি করেছে তিনটি দেশের ক্ষেত্রেই। তিনটি দেশের সরকারই নয়াদিল্লির সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাইছে, যা তাদের পূর্বসূরিদের আমলে তিক্ত হয়ে উঠেছিল। যেমন বাংলাদেশের ক্ষেত্রে নিশ্চয়ই বলা হচ্ছে যে পূর্বসূরি বলতে ডক্টর ইউনূস সরকার, নিঃসন্দেহে শেখ হাসিনা সরকারের কথা এখানে বলা হয়নি। বলা হচ্ছে যে ভারত এই তিনটি দেশের জন্যই মানবিক সহায়তা, উন্নয়নমূলক সাহায্য এবং অবকাঠামো বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ উৎস। তবে এই অঞ্চলে ভারতের প্রাধান্য তার প্রতিবেশীদের মধ্যে অবিশ্বাসও তৈরি করে। প্রত্যেকটা কথা তো অবশ্যই বাস্তবসম্মত এবং সাম্প্রতিক সময় তো আমরা দেখলাম যে ভারতের বিরুদ্ধে, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, যে চরম ভারত বিরোধিতা, ভারত বিরোধী রাজনৈতিক পুঁজি, তার মধ্য দিয়েও আমরা ইরান যুদ্ধের সময় দেখলাম যে ভারত থেকেই আমাদের জ্বালানি আমদানি যে বিষয়টি মুখ্য হয়ে উঠেছিল, তাতে সবাই আমরা জানি। আবার ভারতের দাদাগিরি সুলভ একটি বিষয় আছে যা তিন দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে এর মধ্যে, এটিও তো অস্বীকার করার কিছু নয়। এবং সবশেষে সে পশ্চিমবঙ্গের যে নির্বাচন তার যে ফলাফল সে প্রসঙ্গে বলা হচ্ছে এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গ সহ আসাম সহ ভারতের 5টি রাজ্যের মানে বাংলাদেশের সীমান্তবর্তী যে 5টি রাজ্য সেখানে মানে সেগুলো সবকটিতে যে বিজেপির উত্থান সরকারে সে বিষয়ে বলা হচ্ছে যে দলটির কখনো কখনো বিভাজনমূলক পরিচয় ভিত্তিক রাজনীতির কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে উঠতে পারে। নিঃসন্দেহে আমরা সেটি এখন দেখছি, যদিও শুভেন্দু অধিকারীর দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বাংলাদেশ সরকার কিংবা বুদ্ধিজীবী মহল কিংবা কূটনৈতিক মহল থেকে বলা হচ্ছিল যে এই নির্বাচনের ফলাফল দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। যাও, বাংলাদেশের নির্বাচনের পর যে ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের একটি উদ্যোগ আমরা বিএনপির পক্ষ থেকেও দেখেছিলাম, ভারতের পক্ষ থেকেও দেখেছিলাম, কিন্তু বলা হচ্ছে এখানে বলা যতটা সহজ কাজটা আসলে ততটাই কঠিন। এবং সবশেষ পর্যায়ে এসে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার নবনির্বাচিত সরকারগুলো অপূর্ণ প্রতিশ্রুতি, বাহ্যিক ধাক্কা এবং কঠিন আঞ্চলিক সম্পর্কের মতো অভিন্ন ঝুঁকির সম্মুখীন হচ্ছে। যদি তারা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে না পারে তবে ভবিষ্যতে নতুন করে গণবিক্ষোভের চাপে পড়তে পারে। অর্থাৎ যে আশঙ্কাটা আমরা করছি সবসময়, বিশেষ করে আমি বলে থাকি, রাজনৈতিক শূন্যতার সৃষ্টির মধ্য দিয়ে আরও একটি ডক্টর ইউনূসের জঙ্গি শাসন হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে, অথবা যে কোনো কারণে মানে প্রতিশ্রুতি যা ছিল, যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রেই বলি বিএনপির যা ছিল প্রতিশ্রুতি সেগুলো রক্ষা করতে না পারলে কখন কোনভাবে কোন দিক থেকে আন্দোলনের দানা বেঁধে ওঠে আমরা কেউ তা বলতে পারি না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। টাকা ছিল এবং তার উপরে ওই বাসা বেঁধেছিল একটা উয়ের ডিবি অ্যাজ ইট ইজ, সেইভাবে সে ধ্যান করছিল। তো এমন অবস্থায় দেবতা তাকে এলেন এবং তাকে বললেন যে তোমাকে কবিত্ব দেওয়া হলো।
তুমি কবিতা রচনা করো, কাব্য রচনা করো, মহাকাব্য রচনা করো। তো বাল্মীকি বললেন যে আমি কিভাবে কবিতা রচনা করবো, আমি তো কবি নই, আমি কিছু জানি না, বা কি নিয়ে আমি রচনা করব। তো বলে তোমাকে সেই বিধাতার পক্ষ থেকে কবিত্ব দেওয়া হলো, তুমি সেই কবিত্ব দিয়ে রামের চরিত্র রচনা করো, রামকে নিয়ে কাব্য রচনা করো। তো বললো যে আমি রামকে, আমি তো তাকে চিনি না। বলে রাম এখনো পৃথিবীতে আসেনি। তো বলে যে পৃথিবীতে রাম আসেনি, কিন্তু তাকে নিয়ে আমি কিভাবে কাব্য রচনা করব। বলে তোমার যে হৃদয়, কবির যে হৃদয়, এটা একটা পবিত্র ভূমি, পুণ্যভূমি। এখান থেকে যেভাবে তুমি ন্যারেটিভ তৈরি করবে, যেভাবে রামের চরিত্র তুমি চিত্রিত করবে, রামকে ওইভাবে পৃথিবীতে পাঠানো হবে। আচ্ছা, আপনি এটা যদি এখানে আসেন, এটা এখানে বাদ দেন, 1400 বছরেরও আগে, বহু আগে, যেটা পবিত্র কোরআনের যে আয়াত, সেখানে চলে যান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ঠিক যখন যেই সময়টাতে এখানে বাল্মীকি মহাভারত রচনা করে, ঠিক একই সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফে তার সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করছেন। তিনি বানালেন, কাবা শরীফ বানালেন, এবং ছেলেকে নিয়ে তিনি সেই আল্লাহর কাছে দোয়া করলেন। এবং তারও আগে তিনি যখন তার একেবারে নবজাতক শিশু, তাকে এবং তার স্ত্রীকে, দ্বিতীয় স্ত্রীকে সেখানে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিউকিমুস সালাতা। এইভাবে আয়াতটা শুরু হলো। মানে যখন তিনি সেখানে রেখে গেলেন, তখনও কিন্তু কাবা শরীফ নির্মিত হয়নি। তারপরে ওখানে কোনো ঘর ছিল না, কিন্তু তিনি বললেন যে হে আল্লাহ, আমি আমার বংশের একটি অংশকে তোমার এই পবিত্র গৃহের কাছে রেখে গেলাম। তাহলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওখানে একটা গৃহ নির্মিত হবে, অথবা হজরত আদম আলাইহিসসালাম যে ওখানে একটা গৃহ নির্মাণ করেছিলেন সেটা তিনি জানতেন। আচ্ছা, তারপর তিনি বললেন যে আমার এই বংশ, এখানে তাদেরকে নেতৃত্ব দান করো, মানে এখানে একটা শহর যেন গড়ে উঠবে, সেই শহরে যে সমস্ত অধিবাসী থাকবে, সেই অধিবাসীরা যেন আমার এই বংশের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে, আর এই শহরকে তুমি নিরাপদ করো, আর এই শহরে যারা বসবাস করবে তাদেরকে যেন অন্য সবাই নেতা হিসেবে মেনে নেয়। এই হলো কাহিনী, দেখুন, যেটা মক্কাতে ঘটেছে এবং যেটা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জেরুজালেমে যে ঘটনা ঘটেছে আর যে ঘটনা ঘটেছে মক্কাতে, প্রায় সমসাময়িক। এই হলো যে কবির যে মনোভূমি, মানুষের যে চিন্তা, সেই চিন্তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেটা বাস্তবের চাইতেও নির্মম, সত্যের চাইতেও অধিকতর সত্য। আজকের এই বাংলাদেশে আমরা যা কিছু দেখছি, এটি কি 2024 সালের জুন জুলাইতে আমরা কল্পনা করতে পেরেছি? শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারে, তার কঠোর শাসনে, তার অনুশাসনে, তার কৌশলে বিএনপি এবং জামাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি এবং জামাতের সমস্ত বড় বড় মানুষগুলো কবরে চলে গেছে, মারা গেছে, অকাল মৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে। আর বিএনপির যারা একটু সিনিয়র, অলমোস্ট সবাই যাকে বলা হয় এতটা অসুস্থ, দুটো অসুস্থ। একটা ধরুন একবার এই যে এখন যে মাননীয় অর্থমন্ত্রী আছেন খসরু ভাই, তো আমার এক আত্মীয়, আমার একটা জন্মদিন, আমাকে আশ্চর্য করে দেওয়ার জন্য, আমি সাধারণত এই কাজগুলো করি না, তো সে আমার জন্মদিনটা সে উদযাপন করলো তার বাসায় বেশ ঘটা করে। তো সেখানে বিএনপির অনেককে দাওয়াত দিল, তার মধ্যে খসরু ভাই ছিলেন। খসরু ভাইকে বলা হয়েছে যে আমার জন্মদিন, তো তারা সবাই চলে আসছে। আলতাফ চৌধুরী সাহেব আসছেন, নিতাই রায় চৌধুরী আসছেন, আরও অনেক রথী মহারথীরা এসেছেন।
তা আমিও সেখানে আমাকে দাওয়াত দিছে যে এরকম বাসায়